আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা শুরু করতে যাচ্ছি এনটিভির সাপ্তাহিক জনপ্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। আমরা ল অ্যান্ড জাস্টিসের প্রোগ্রাম থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হলেন কিংবা পরবর্তীতে যুক্ত হবেন, সকলের প্রতি রইল শুভেচ্ছা। আমরা প্রতি সপ্তাহের মতন আমাদের অতিথি কমিউনিটির অত্যন্ত অভিজ্ঞ ব্যারিস্টার সাহেব স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমি উপস্থাপনায় রয়েছি আপনাদের সঙ্গে নাহিন মাহমুদ। আমরা চলে যাই আমাদের ব্যারিস্টার কমিউনিটির অত্যন্ত অভিজ্ঞ ব্যারিস্টার, দীর্ঘ 3 যুগ ধরে যিনি কমিউনিটির সেবা করে যাচ্ছেন, বাংলাদেশের প্রাক্তন জাজ ছিলেন, সেন্ট্রাল জামে মসজিদের সম্মানিত খতিব ব্যারিস্টার কুতুবউদ্দিন সিকদার আহমদ এমবি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমরা এনটিভির পক্ষ থেকে, কলাকুশলী পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম, শুভেচ্ছা। ব্যারিস্টার সাহেব ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন নাইন ভাই? জি ব্যারিস্টার সাহেব অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। দীর্ঘদিন পরে আবার আপনার সাথে দেখা, কারণ আমি তো মাসে একটাই অনুষ্ঠান নিয়ে আসি। আর আশা করি আমাদের যে প্রথম সেগমেন্ট, যেটা অত্যন্ত জনপ্রিয়, দর্শক নন্দিত, দর্শকরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় রয়েছেন। আমরা চলে যাই সরাসরি আজকের ওপেনিং রিমার্কে। কি রয়েছে? জি বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেশের ভিতরে, যুক্তরাজ্যের ভিতরে এবং যুক্তরাজ্যের বাইরে থেকে যারা দেখতেছেন, আপনারা সকলকে জানাই আমাদের পক্ষ থেকে, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এই অনুষ্ঠান করি প্রায় 12-13 বছর হয়ে যাচ্ছে, কিন্তু এমন একটা বিষয়ে কথা বলবো, এটা খুবই প্রয়োজনীয় এবং দরকারি, কিন্তু এই সম্বন্ধে আগে কোনো দিন বলা হয়নি। এটা কি, গত সপ্তাহের সর্বশেষ কলার যিনি ছিলেন, উনি আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন পাওয়ার অফ অ্যাটর্নি সম্বন্ধে। আমরা সকলের যারা বিদেশে আছি, দেশের মাটিতে বাড়ি আছে, ঘর আছে, জায়গা আছে, জমি আছে, এই দেশে পরিশ্রম করে টাকা দিয়ে প্রপার্টি করেছি, কিন্তু কোনো কারণে যেতে পারতেছি না, দেখাশোনার জন্য কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয়, বিক্রি করতে হলে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে হয়। এই পাওয়ার অফ অ্যাটর্নি সম্বন্ধে আজকে কিছু বলবো। এটা শুনবেন এবং শুনে যদি উপকৃত হন, তাইলে অন্যকেও একটু জানিয়ে দিবেন, শোনাবেন যে পাওয়ার অফ অ্যাটর্নিটা কী। পাওয়ার অফ অ্যাটর্নি হলো, বন্ধুরা, কেউ যদি এই দেশ থেকে মনে করেন দেশের মাটিতে যেতে না পারে, তাহলে একজনকে আপনার ক্ষমতাটা দিয়ে দিলেন, উনি আপনার পক্ষ থেকে আপনি যে কাজ করতেন এই কাজটা উনি করে দিবে। তো আমার এই প্র্যাকটিসিং জীবনে আমি কয়েক হাজারের মতো হবে পাওয়ার অফ অ্যাটর্নি করেছি, অর্থাৎ অ্যাটেস্ট করে দিয়েছি, এবং এইটা দিয়ে কার্যকর করে দেশে কেউ কেস চালিয়েছেন, কেউ জমি বিক্রি করেছেন, কেউ বাসা বিক্রি করেছেন, কেউ বাসা বিক্রি দেখাশোনার জন্য কোনো আত্মীয় স্বজনকে পাওয়ার দিয়েছেন। বন্ধুরা, এই আইনটা হলো 1882 সালে এই দেশের সরকার, ব্রিটিশ যখন আমাদের দেশকে শাসন করত, তখন একটা পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট বলে 1882 সালে করেছিল, ওই কয়েকশো বছর আগে। ওই আইন দিয়েই আমরা চালিয়ে গেছি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মানুষ। আমরা করতাম কি, কেউ যদি আমাদের কাছে আসতো একটা পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে, তাহলে আমরা করে দিতাম যে আপনার বাসাটা বিক্রি করবেন, সিলেট উপশহরে আছে, আপনি যেতে পারতেছেন না, আপনার বাবা মারা গেছেন, আপনি এবং আপনার ভাই এবং বোন মালিক হয়েছেন, সবাই যেতে পারতেছেন না, একজন গেলে আরও বাকিরা যাচ্ছেন না, তো বাকিদের পক্ষ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি আমরা লিখে দিলাম। আমরা যারা কমিশনার অফ ওথ বলা হয় সলিসিটার ব্যারিস্টারদেরকে, তাদের সামনে গিয়ে আপনি সই করলেন, উনি এটাকে অ্যাটাচ করে দিয়ে দিবে। তারপরে এটা আপনি নিয়ে যাবেন কমনওয়েলথ এবং ফরেন এবং কমনওয়েলথ অফিসে। সাধারণত এই ট্রাভেলিং এজেন্টরা এগুলো করে। তো আমাদের কাজ শেষ, পাওয়ার অফ অ্যাটর্নি করে দিলাম, তারপরে সিল সাপোর্ট দিয়ে যিনি আপনি সই করলেন, ট্রাভেলিং এজেন্ট যিনি, উনি নিয়ে গেল
অনেক আছে, ব্রিকলিনে অনেকের ব্যবসা এই ধরনের আছে। ফরেন এবং কমনওয়েলথ অফিসে লিস্ট দেখে বলল, হ্যাঁ, ব্যারিস্টার কুতুবুদ্দিন সিকদার ইজ এ প্র্যাকটিসিং ব্যারিস্টার ইন দ্য ইউনাইটেড কিংডম। উনি যে সিল করেছে ওটা জেনুইন। এইটা হওয়ার পরে আপনি বাংলাদেশ হাইকমিশনে যাবেন, হাইকমিশনে অল্প পয়সা ফি নিবে এবং এটা সিল করে দিয়ে দিলে এই কাগজটা নিয়ে আপনি দেশে পাঠিয়ে দিলেন। দেশে পাঠিয়ে দিলে আপনার জায়গা বিক্রি করেন বা আপনার পক্ষ থেকে কেস পরিচালনা করার জন্য কাউকে দিলেন, বা আপনার খাজনাটা দেওয়ার জন্য কাউকে দিলেন, বা জমিটা বিক্রি করার জন্য কাউকে দিলেন, কাজ হয়ে যেত। বন্ধুরা, 150-200 বৎসর পরে গত 2012 সালে আসলো আমার হাতে যে আইনটা দেখতেছেন, এই আইন 2012 সালে বাংলাদেশ পার্লামেন্ট করলো পাওয়ার অফ অ্যাটর্নি আইন 2012 সাল। 2012 সাল যদিও আইন পাশ করেছে, কিন্তু 2015 সালে পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা বলে একটা জিনিস নিচে লেখা আছে, দেখেন এইটা আসলো। আরে বাপ রে বাপ, এইটা যে মুহূর্তে কার্যকর হলো, লাইফটা আমরা বিদেশে যারা থাকি তাদের জন্য এত ডিফিকাল্ট হয়ে গেছে যে ওই যে আগে ব্যারিস্টার সাহেবের সামনে গিয়ে আপনি যদি দস্তখত করতেন পাওয়ার অফ অ্যাটর্নি হয়ে যেত, ওইটা আর হয় না। আপনাকে হাইকোর্ট দেখাবে কিভাবে। আপনাকে আমি আমার নিজস্ব একটা ঘটনা বলি, আপনারা যদি খেয়াল করে শুনেন। আমি একটা জমি সিলেট উপশহরের পাশে 10 ডিসিমেল জমি কিনলাম আমার এক আত্মীয়ের কাছ থেকে। তারা 4 জনে আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিলেন। এই পাওয়ার অফ অ্যাটর্নি ওই সলিসিটার বা ব্যারিস্টার সাহেবের সামনে করেন নাই, ওনারা গিয়ে হাইকমিশনে কোনো অফিসারের সামনে করেছে। আমি তো ভাবতেছি এটা ঠিক আছে। আমি এইটা নিয়ে বাংলাদেশে গেলাম। বাংলাদেশে যাওয়ার পরে 3-4 দিন ডিসি সাহেবের অফিসে গিয়েছি। ওইখানে যাওয়ার পরে ডিসি সাহেব, বর্তমানে ডিসি সাহেব শেখ রাসেল সাহেব, অত্যন্ত ভালো এবং কম্পিটেন্ট মানুষ। ওনার একটা ডিপার্টমেন্ট আছে গ্রাউন্ড ফ্লোরে, ওইখানে যারা পাওয়ার অফ অ্যাটর্নি ডিল করে ওইখানে একটা মানুষও বসা নাই। তাহলে কি করব? ওই অন্য বিল্ডিংয়ে 4 তলায় গেলাম, ওনারা বলে দিল। এখানে যাওয়ার পরে তারা বলতেছে, আপনি এই পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে এইখানে কিছু করতে পারবেন না, আপনি চলে যান ওই যে সরকারি অফিস আছে শেখঘাটে, ওইখানে। কি করব? বলে এইটা দিয়ে আপনি আপনার জমিটা রেজিস্ট্রি করে নেবেন, আপনি ওখানে চলে যান। ভাইরা আমার, আমি ওই সরকারি অফিসে গেলাম। ওইখানে যাওয়ার পরে বলে উনি এক অফিসার, উনি বলতেছে যে না না, এটা তো এখানে হবে না, প্রথমে খাজনা দিতে হবে। বলে খাজনা দিলে কি করব? বলে ওই যে 4 জন অ্যাটর্নি আপনাকে পাওয়ার দিয়েছে, ওদের একটা এনআইডি কার্ড লাগবে। যদি এনআইডি কার্ড আপনি না দেন, তাহলে আমাদের সিস্টেমে আপনি খাজনা দিতে পারবেন না, আপনি জমি রেজিস্ট্রি করতে পারবেন না। এখন ওনাদের তো এনআইডি কার্ড নাই বন্ধুরা, এখানে আছে ওনারা অনেক দিন থেকে, ওনাদের এনআইডি কার্ড নাই। তখন আমাদের গোয়াইনঘাটের এমপি ইমরান সাহেব ছিলেন। ব্যারিস্টার সাহেব, জি, অত্যন্ত সুন্দর এবং তথ্যবহুল গবেষণা। আমার মনে হয় আমরা একটু ব্রেকে চলে যাই, সংক্ষিপ্ত ব্রেক থেকে এসে আমরা আবারও সেই আলোচনায় ফিরে আসবো। দুঃখিত আপনারা যাইয়েন না, এটা শোনার দরকার আছে। জি জি, আপনারা থাকবেন, অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আমরা চাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা বিরতি হতে চলে আসলাম আবার সরাসরি লাইভে। আমরা চলে যাব। ব্যারিস্টার সাহেব, আপনার ওপেনিং রিমার্ক, যে বাকি অংশটুকু আপনি বলবেন। জি ভাইজান। তো বন্ধুরা আমি বলতেছিলাম যে পাওয়ার অফ অ্যাটর্নি করে নিয়ে গেলাম বাংলাদেশের সিলেটে কিছু হইল না। ওনারা বলল চলে যান পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তখন আমাদের মবিন সাহেব ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পরে ওনারা বলে, ও এটা তো অনেক দিন হয়ে গেছে, এটা হবে না, আপনাকে নতুন পাওয়ার অফ অ্যাটর্নি আনতে হবে। আমি বললাম কেন? বলে এটা 3 মাসের বেশি হয়ে গেছে। আমি আইন দেখালাম। এই আইনের 6 নম্বর ধারাতে বলতেছে, যে সময় পাওয়ার অফ অ্যাটর্নি করবেন, করার পরে দেশে ঢুকার 3 মাসের ভিতরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যেতে হবে। তারা বলতেছে না না, যখন
পাওয়ার অফ অ্যাটর্নি এক্সিকিউট করবেন যে ডেট থেকে এই দেশে, ওই সময় থেকে 3 মাস। আমি আইনটা দেখালাম, কিন্তু বাংলাদেশের অবস্থা তো জানেন। বলবো না, এটা অনেক হয়ে গেছে, আপনি আবার আনতে হবে। তো এখন আমি বাংলাদেশ থেকে এখানে আসার পর ওই যে 4 জনে দিয়েছিলেন পাওয়ার অফ অ্যাটর্নি, ওনাদের সঙ্গে যোগাযোগ করলাম। তারা বলতেছে আমাদের তো বাংলাদেশে পাসপোর্ট নাই। হাই কমিশনে কনসুলার সেকশনের অফিসার আগে একজন ছিলেন জনাব ব্রিগেডিয়ার জুবাইর সাহেব, উনি আছেন বর্তমানে এনএসআইর চিফ হিসাবে আছেন। জুবাইর সাহেব থাকলে মাশাল্লাহ হাই কমিশনকে মানুষের সেবায়, মানুষের পাশে জুবাইর সাহেব নিয়ে এসেছিলেন। আমি ভাবলাম জুবাইর সাহেবের চেয়ারে যিনি আছেন ওনার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করি। ওনার সঙ্গে সাক্ষাৎ করার পরে উনি বলে যে না না, আপনি আবার ওই ওনাদেরকে দিয়ে 4 জন অ্যাটর্নিকে দিয়ে আপনি এটা পাওয়ার অফ অ্যাটর্নি নতুনভাবে দিতে হবে। তাদের তো ব্রিটিশ পাসপোর্ট আছে, হবে না, না না, আপনি বাংলাদেশে পাসপোর্ট করে নিতে হবে। এখন বলেন তো আমি বাংলাদেশি পাসপোর্ট কিভাবে পাবো? তো ওনাদেরকে অনেকভাবে, যেহেতু ওনারা আমার আত্মীয়, কনভিন্স করে এখন তারা রাজি হলো যে বাংলাদেশি পাসপোর্ট করতে। এখন বাংলাদেশি পাসপোর্ট করতে হলে আপনার বাংলাদেশি বার্থ সার্টিফিকেট লাগে। আপনি বাংলাদেশি চিন্তা করেন কোথায় বলতেছে, বাংলাদেশি বার্থ সার্টিফিকেট কীভাবে পাবেন? তখন বাংলাদেশ থেকে বার্থ সার্টিফিকেট 4টা ইস্যু করে নিয়ে আসা হলো। এখন ওনাদের পাসপোর্ট হবে বাংলাদেশের হাইকমিশনের কাছে, কোনো লয়ারের কাছে না, হাইকমিশনের অফিসারের কাছ থেকে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, 2-3 মাস পরে পাবেন। ওইখানে গিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে পাসপোর্ট আসবে। পাসপোর্ট আসার পরে আপনি ওই নতুন পাওয়ার অফ অ্যাটর্নিটা সই করবেন। এইটা সই করার পরে যখন আপনি রেজিস্ট্রি করতে যাবেন জায়গা, ওইখানে গেলে সাব রেজিস্ট্রার অফিস, আপনি যদি আপনার খাজনা আপ টু ডেট না থাকে তাহলে রেজিস্টার করবে না। ওই সময় বলে আপনার এনআইডি কার্ড দেন, এনআইডি কার্ড না হলে হবে না। বন্ধুরা আমার, চিন্তা করেন একটা পাওয়ার অফ অ্যাটর্নি যদি করতে এত কষ্ট লাগে, তাইলে আমরা যে গত 72 সাল থেকে কোটি 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 ডলার ফরেন কারেন্সি আর্ন করে বাংলাদেশে পাঠাই, এই সরকার কি একটু নজর দিবে না যে প্রবাসে যারা আছে ওদের একটু সুবিধা করে দেয়? তারা যদিও ব্রিটিশ পাসপোর্ট নিয়েছে, তারপরেও তারা বাংলাদেশে টাকা পাঠায়, বাংলাদেশে বাড়ি আছে, হ্যাঁ তাদের পাসপোর্টের মধ্যে নো ভিসা রিকোয়ার্ড স্টাম্প আছে, তারপরেও আপনি চান কি বাংলাদেশি পাসপোর্ট করতে হবে। আবার বাংলাদেশি পাসপোর্ট করতে হলে আপনি ওই ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, আবার ফিঙ্গারপ্রিন্ট দিতে হলে কয়েক মাস অপেক্ষা করতে হবে, আবার ওই ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। অনেক সময় তো লোকজন মারাও যেতে পারে। আমি পলিসি মেকার যারা বাংলাদেশের, আপনাদের কাছে অনুরোধ করব যে এই পাওয়ার অফ অ্যাটর্নি সিস্টেমটাকে একটু সহজ করে দেন। এই দেশের, বিদেশের বলা হয় 1 কোটির বেশি মানুষ, 1 কোটি কয়েক লক্ষ মানুষ স্বাধীন হওয়ার পর থেকে বিদেশ গিয়েছেন। ওনাদের সুবিধার্থে পাওয়ার অফ অ্যাটর্নিটাকে আল্লাহ ওয়াস্তে আগের মতো করে দেন। 1882 সালের যে পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট ছিল, ওই সময় যে সুবিধা পেত, স্বাধীন দেশ হিসাবে তো আরও সুবিধা করে দেওয়ার কথা। আপনারা করেছেন কি, পাওয়ার অফ অ্যাটর্নি করতে হলে বাংলাদেশি পাসপোর্ট লাগবে, ওইটা পাওয়ার অফ অ্যাটর্নি করার পরে আবার ওইখানে গিয়ে আবার এনআইডি কার্ড লাগবে। হ্যাঁ, আমরা সব কিছু করতে রাজি আছি, আপনারা এটা করার সুযোগ করে দেন। আমার কথাটা বুঝছেন? আমার ফাইনাল কথা হচ্ছে বন্ধুরা, একটা এমবেসি যে থাকে, কোনো জায়গায় এমবেসি বা হাইকমিশন থাকে, বেশ কম হলো যদি কমনওয়েলথের ভিতরের দেশ হয় তাইলে ওইটাকে হাইকমিশন বলা হয়, আর কমনওয়েলথের বাইরের দেশ হয় তাহলে ওইটাকে এমবেসি বলে। যেমন বাংলাদেশের যে ফরেন অফিস আছে জার্মানিতে, জার্মানি কোনো কমনওয়েলথ কান্ট্রি না, ওইটাকে বলা হয় বাংলাদেশ এমবেসি। কিন্তু এই দেশে অথবা অস্ট্রেলিয়ায় যদি কোনো বাংলাদেশ মিশন থাকে, ওইটাকে বলা হয় বাংলাদেশ হাইকমিশন। এইটা যুগ যুগ ধরে চলে এসেছে। হাইকমিশন কেন পাঠায় সরকার? 2 কারণে। প্রথম কারণ হলো যে সরকারের প্রতিনিধিত্ব করবে ওই দেশে। এই দেশের হাইকমিশন আছে ঢাকায়, ঢাকা বাংলাদেশ পাঠিয়েছে এখানে, এক সরকারের প্রতিনিধিত্ব করার জন্য হাইকমিশন দেওয়া হয়, 1 নম্বর পারপাস। আর 2 নম্বর পারপাস হলো ওই দেশে যদি
আপনার দেশের নাগরিকরা থাকে এদের সুবিধা অসুবিধা ফেসিলিটিস দেখার জন্য। পাসপোর্ট, যেমন পাসপোর্ট নাই, পাসপোর্ট করবে, এটা দেখার জন্য করবে। এখন যদি ফরেন মিশনে যে হাই কমিশন আছে, এই হাই কমিশনে যদি পাসপোর্ট পেতে এত কমপ্লিকেটেড হয়, নো ভিসা রিকোয়ার্ড স্টাম্প পেতে এত কমপ্লিকেটেড হয়, একটা পাওয়ার অফ অ্যাটর্নি বানাতে এত কমপ্লিকেটেড হয়, তাইলে ফরেন অফিস দেয়ার যে ফরেন অফিস অর্থাৎ হাই কমিশন দেয়ার যে পারপাস ইজ বন্ধুরা ফ্রাস্ট্রেটেড। আমাদের দেশের গরিব দেশের ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে মিশন চলে দুনিয়াতে, বিভিন্ন মিশন। এখন আমরা আসি এই দেশে একটু টাকা উপার্জন করে বাংলাদেশে পাঠানোর জন্য, জায়গা জমি করলাম, এই জায়গাটা দেখাশোনা করার জন্য একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিব, জমিটা বিক্রি করার জন্য একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিব। কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি দিতে গেলে যে মাই গুডনেস, আমি এই পাওয়ার অফ অ্যাটর্নি করতে গিয়ে যে সময় কাটিয়েছি, এই সময় যদি আমি কোনো ক্লায়েন্টের পিছনে কাটাইতাম, কয়েক হাজার পাউন্ড আমি ইনকাম করতে পারতাম। এটা ওয়েস্টেজ অফ টাইম, ওয়েস্টেজ অফ রিসোর্সেস এবং ওয়েস্টেজ অফ এনার্জি এজ ওয়েল। আপনারা পলিসি মেকাররা যারা আছেন, বন্ধুরা যারা হাইকমিশনে চাকরি করেন, আপনাদের সাথে কোনো অ্যানিমোসিটি নাই, কোনো কথা বলতেছি না। আমি বলতেছি ওই ঢাকার যারা বসে আছেন, যারা এই একটা করেছেন, এই রুলগুলো করেছেন, এমন একভাবে একটা করেছেন, লয়ার ছাড়া এই বাংলা আইনটাকেও বোঝার কোনো ক্ষমতা নাই। আপনারা যদি লেখাপড়া জানেন, কম্পিউটার জানেন, যে গুগলে গিয়ে লিখবেন বাংলাদেশ পাওয়ার অফ অ্যাটর্নি, একটা বাংলা লেখা আছে, কিন্তু এইটা পড়ে বুঝতে হলে ইউ হ্যাভ টু বি এ সিনিয়র লয়ার টু আন্ডারস্ট্যান্ড ইট। বন্ধুরা, কোন দিন যে শুভবুদ্ধি উদয় হবে আর আমাদের বিদেশিদের জন্য, প্রবাসীদের জন্য এই সিস্টেমটা বন্ধুসুলভ করা হবে, ইউজার ফ্রেন্ডলি করা হবে, এই দোয়া এবং প্রার্থনা আমাদের থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। অত্যন্ত তথ্যবহুল আলোচনা, সমসাময়িক আপনি আলোচনা নিয়ে আসলেন, যেটা অত্যন্ত জরুরি, যেটা আমার বিশ্বাস আজকের এই বার্তা পৌঁছে যাবে সর্বত্র জায়গায় এবং আমাদের শুভবুদ্ধির উদয় হবে। আমাদের এই নিয়মতান্ত্রিক, এই আমলাতান্ত্রিক বিভিন্ন জটিলতা এটা আমরা কেটে উঠতে সক্ষম হব। আমরা যাচ্ছি, প্রচুর কলার লাইনে চলে আসছেন, এর মধ্যে আমরা যাচ্ছি আজকে প্রথম কলারের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। আপনার নাম এবং কোথা থেকে বলছেন ভাইয়া? আমি ইস্ট লন্ডন থেকে বলতেছি। আমার নাম হচ্ছে সুহেদ। সুহেদ ভাই, ইস্ট লন্ডন কোন এরিয়া বলেন? যে এখানে তো মাইল্যান্ড আছে। ইস্ট লন্ডন ওলথামস্টো এরিয়ায়। ওলথামস্টো, আচ্ছা বলেন। জি, আমি স্পেশাল সবকে সালাম জানাই। জি, উনি শুনছেন, বলেন প্রশ্ন। অনেক প্রোগ্রাম করেন এইসব নিয়ে। আমার একটু দীর্ঘায়িত করবো না, ছোট্ট একটা প্রশ্ন। রিসেন্টলি আমার আম্মাকে আমি নিয়ে আসছি বাংলাদেশ থেকে ভিজিটর হিসেবে আসছেন। বাট আমার প্রশ্ন হচ্ছে, যতটুকু আমি দেখছি মানে ভিজিট ভিসা থেকে সুইচ করা যায় না অন্য ভিসায়। বাট আমার আম্মার আমরা দেশে কেউ নাই, আমরা দুই ভাই গেছি, আমাদের কোনো বোনও নাই দেশে। তো আমরা চাচ্ছি কি আম্মাকে ডিপেন্ডেন্ট ভিসা হিসেবে দেশে রাখার জন্য, বাট কোনো তো ওয়ে নাই সুইচ করার। এরপরেও যদি এই দেশে থাকাকালীন অবস্থায়, ভিজিটর হিসেবে থাকাকালীন অবস্থায় সুইচ করার কি কোনো পদ্ধতি আছে? কারণ রিসেন্টলি আমার আব্বা মারা গেছেন, তো এই জন্য আমরা। আচ্ছা, দুইটা প্রশ্ন দুইটা প্রশ্ন আপনাকে করি। এক নম্বর, আপনারা ভাই বোন কয়জন? আমরা দুই ভাই বোন নাই। দুই ভাই এদেশে? জি জি। আর দুই নম্বর হলো আপনার আম্মার বয়স কত? আমার আম্মার বয়স 68। 68। ওকে, শুনতে থাকেন। ওকে সুহেদ ভাই, আপনি শুনতে থাকেন, ব্যারিস্টার সাহেব বুঝে নিয়েছেন, আপনি উত্তরের অপেক্ষায় থাকেন। আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি, আলাইকুম সালাম ভাই, আপনার নাম বলেন এবং কোথা থেকে বলছেন? আমার নাম কামাল, আমি লন্ডন থেকে। লন্ডন কোন এরিয়া ভাইয়া? স্টেপনি গ্রিন। জি বলেন প্লিজ। আমার ব্যারিস্টার সাহেবের কাছে একটা প্রশ্ন করতাম। জি জি জি, আপনারা বলেন, উনি শুনতেছেন। আপনারা যাই বলেন, আপনারা বলা লাগবে না, আমরা শুনতেছি, বলেন আপনি। ওকে, থ্যাংক ইউ ভাই। আমার ওয়াইফ 10 বছর আগে সানডে একটা অ্যাপ্লিকেশন করছে, তাদের গ্রান্ট করছে তারা লিভ টু রিমেইন 10 ইয়ার্স পার্টনার রুট। তাদের 10 বছর, আড়াই বছর করিয়া তাদের সাইড বারে হইতে
তার 10 বছর কমপ্লিট হয়ে যাব 2 লাখ আর এক সপ্তাহ আছে আর কি তখন তাই ইনডেফিনিট লিভ টু রিমেইনার লাগি অ্যাপ্লাই করতা যে আমারে দয়া করিয়া একটু তা কইবা নি যেন কোন ফর্ম অনলাইনে পড়া লাগবো কোন ফর্ম গিয়াও অ্যাপ্লিকেশনটা করতাম আইএলআর লাগি আমারে কাইন্ডলি একটু কইবা নি প্লিজ ওকে আপনার ওয়াইফে ইংলিশ রিকোয়ারমেন্ট যেটা B1 বা লাইফ ইন দ্য ইউকে এটা পাস করছেন নি জয় পাস করেছেন দুটো পাস করেছেন জয়টা পাস করেছেন ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি শুনতে থাকেন ব্যারিস্টার সাহেব বুঝে নিয়েছি আমরা যাচ্ছি পরবর্তী কলে হ্যালো আসসালামু আলাইকুম কলার হ্যালো কলার আসসালামু আলাইকুম জি আপনারা যারা টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন তখন আমরা শুনতে পাই জি জি বলেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর আপনার নাম এবং কোথা থেকে বলছেন আমার নাম TPH আমি একটা বার্থ সার্টিফিকেট তাকে নাম হরাইতাম চাইলাম ওকে একটু দাঁড়ান ভাই আপনার নাম TBH মানে এটা কি পুরো নাম বলা যায় না মোহাম্মদ আচ্ছা মোহাম্মদ কোন এরিয়া থেকে বলছেন ইজলিংটন ইজলিংটন আচ্ছা বলেন প্রশ্ন বলেন আমি চাই আমার বার্থ সার্টিফিকেট তাকে নাম হরাইতাম এটা হবে না হবে কোথা থেকে নাম সরাইতা because that I went through a test and they proven the result that I am the father of my child. But on the birth certificate, the child the name. But Mohammed, is it Okay. Mohammed, can you hear Muhammad, listen. You want to change the name mentioned in your birth certificate. Is that true? yes. All right. Okay, keep listening. keep listening and Barrister will come back to your answer. আমরা যাচ্ছি ব্যারিস্টার সাহেব আমরা বিরতি থেকে এসে আমরা উত্তরের দিকে যাব এবং না হলে আমরা চলে যাই আনসারের দিকে চলে যাই আমরা জি প্রথম কলার ছিলেন সুহেদ সাহেব ওয়ালথামস্টো থেকে হ্যাঁ আমাদের বন্ধু সুহেদ সাহেব ফোন করেছেন ওয়ালথামস্টো ইস্ট লন্ডন থেকে উনি বলতেছেন ওনার আম্মা জান এসেছেন ভিজিটার হিসেবে ওনারা 2 ভাই আর কোনো সন্তান ওনার আম্মার নাই আব্বা ওনার মারা গেছেন মার বয়স হলো 68 সুহেদ সাহেব বলে ফেলছেন যে বর্তমানে ভিজিটার স্ট্যাটাসে যদি কেউ আসে তাহলে এটাকে চেঞ্জ করা যায় না এটা হলো রুল অফ থাম বুঝছেন সুহেদ সাহেব আমি লুটনের এক কেস করেছি এক ভিজিটার এসে এখানে বিয়ে করেছিলেন তো যেহেতু ভিজিটার এসে বিয়ে করেছিলেন তাকে দেশে চলে যেতে হবে তখন বিয়ে করার পরে ওনারা রাইট অফ আপিল দিয়েছে এর কিছু আগে 2 জন মহিলা পুলিশ আর 4 জন মেল পুলিশ পুরুষ পুলিশ এসে ঘেরাও করেছিল ওনাদের বাড়ি তো ওই বোন বলতেছিলেন ভাই আমার জীবনে এইরকম সিচুয়েশনে পড়িনি যে 6-8 জন পুলিশ এসে আমি তো ভয় পেয়ে গেছি এখন আমাকে যদি দেশে পাঠায় তাইলে তো আসতে পারবো না আমি বললাম চিন্তার কোনো কারণ নাই ওই যে সলিসিটার সাহেব অ্যাপ্লাই করেছিলেন উনি আরও কিছু মশলা টশলা দিয়ে অ্যাপ্লাই করা উচিত ছিল তারপরে কভেন্ট্রিতে গিয়ে আমি ওই আপিল জিতে এসেছি যদিও লেখা আছে আইনের বইয়ে যে ভিজিটার ইউ ক্যানট চেঞ্জ দ্য স্টেটাস অফ এ ভিজিটার কিন্তু ওই বোনের তো মাশাআল্লাহ বিআরপি কার্ডটা সব কিছু চেঞ্জ করে দিয়েছে দ্যার ইজ অলওয়েজ সাম এক্সেপশন আপনার ব্যাপারে সোহেল সাহেব যে কথাটা বলবো আপনার চিন্তার কোনো কারণ নাই আমরা বলি এই অনুষ্ঠানে যে আমাদের ম্যাজিক ওয়ার্ড হলো 3-2-1 কোনো সমস্যার জন্য 1 জন 2 জন 3 জন লয়ারের কাছে গিয়ে আপনি পরামর্শ করবেন বিশেষ করে আপনার আম্মাজানের ব্যাপারটা যখন তখন আপনি 3 জন কেন আরও বেশি লয়ারের কাছে গিয়েও আপনি খবর নেন মা 10 মাস 10 দিন আপনাকে পেটে রেখে কীভাবে আপনাকে মানুষ করেছেন আপনি হয়তো এখানে দেখতেছেন আপনার বাচ্চাকে কিন্তু আমাদের দেশে আমাদের মা বাবারা যা কষ্ট করেছেন এই দেশে সাধারণত এত কষ্ট নাই নাপিটা পরাই দিল আর তারপরে একটা চেঞ্জ করে হলো ঠিক না নাইন ভাই ধন্যবাদ জি ব্যারিস্টার সাহেব আমাদের মা বাবারা যেভাবে শীতের দিনে যত কষ্ট করেছেন তো আপনি আপনার আম্মাকে যদি এই দেশে রাখতে চান তো আইন আছে অ্যাডাল্ট ডিপেন্ডেন্টের
আপনি যদি সঠিক লয়ারের কাছে যান তাহলে হয়তো আপনার আম্মাকে দেশে যাওয়া পড়তে পারে, কিন্তু কিন্তু উনি ফাইনালি এই দেশে চলে আসবেন। কিন্তু আপনি যদি উইলি নিলি করে আপনি যদি সাদামাটাভাবে চলেন তাইলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। কিন্তু আপনার আম্মার বয়স এবং সার্কামস্টেন্সেস, আপনার ভাই বোনরা দেশে একজনও নাই, আপনারা দুইজন, ইউ হ্যাভ proper legal advice. Inshallah, Allah's blessing will come with you and with your mom. Thank you. ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা যাচ্ছি কামাল স্টেফনি গ্রিন থেকে। আমরা ভাই কামাল মিয়া স্টেপনি গ্রিন থেকে ফোন করছেন। কইরা তার ওয়াইফ 10 বছর হয়ে গেছে ওদেশও আইসেন। 10 ইয়ার রুটে 2.5 বছর করিয়া 10 বছর পুরো ইদার মাত্র কয়দিনের ভিতরে তার ওয়াইফে ফাঁস করি লিছেন, B1ও ফাঁস করছেন, লাইফ ইন দ্য ইউকে ফাঁস করছেন। কংগ্রাচুলেশনস মিসেস কামাল। এখন কামাল ভাইয়ে ফোন করিয়া কইরা বারিশা সাহেব ফর্ম কোনটা ফিল আপ করতাম ওখান তা কোন জানো। আপনি এই 10 বছরে ফাইল গাটাগাটি করিয়া আপনার ওয়াইফর এইটা কাগজপত্র আতাইয়া সম্পর্কে আপনার এই অভিজ্ঞতা হওয়া উচিত কামাল সাহেব। এই আগের জমানার যে ফর্ম যেটা ফিল আপ করা হইতো, একটা ফিজিক্যাল ফর্ম নাই। আমার প্র্যাকটিসের প্রথম দিকে আজ থেকে লিয়া 25 বছর বা 30 বছর আগে হোম অফিসে কল করতাম, তারা ওলা বান্ডিল ফর্ম পাঠাই দিত, FLRFP, FLRM, তারপরে এই সেই একটা ফর্মর নাম। কিন্তু বর্তমানে এই ধরনের ফিজিক্যাল ফর্ম নাই। তো আপনি কী তা করবা, আপনি ইউ গুগল ইট, .gov.uk গিয়া আপনি গুগল করবা বলে ইনডিফিনিট লিভ on the basis of family and private life. ফট করে দেখবা একটা লিঙ্ক আইছে, আর ও লিঙ্কও গিয়া আমার মনে হয় আপনি ফর ইউ যদি একটা কোনোদিন না করিয়া থাকেন তাইলে ইট উইল বি কোয়াইট ডিফিকাল্ট। আপনি কোনো লয়ারের কাছে গিয়া, আর যদি লয়ার এফোর্ড করতে না পারেন তাইলে সিটিজেন অ্যাডভাইস ব্যুরো অথবা ল সেন্টার আছে, প্রফেশনাল মানুষরা দিয়া করান জানো। কারণ একবার বেড়া লাগি যায় যদিন। আমার এক ক্লায়েন্ট সাউথ লন্ডন বলতে ক্রয়ডনর, আমি যে কয়েক মাস ধরিয়া হোম অফিসের লগে স্ট্রাগল করতে এইরকম ইনডিফিনিট লিভর অনলি গতকাল না পরু তারারে আবার আমি ইমিগ্রেশন হেলথ সার্চার দিছি, বুঝছেন। দিস ইজ মাই অ্যাডভাইস। আর আপনি যদি এটা করিয়া থাকেন তাইলে ইউ গুগল ইট অ্যান্ড ইউ ক্যান গো টু দ্য লিঙ্ক। থ্যাংক ইউ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা যাচ্ছি মোহাম্মদ ইজলিংটন। হ্যাঁ, আমাদের রেগুলার ভিউয়ার ব্রাদার মোহাম্মদ ফ্রম ইজলিংটন, হি ইজ সেইং হি ওয়ান্ট টু চেঞ্জ দ্য নেম স্টেটেড অন হিজ বার্থ সার্টিফিকেট। ব্রাদার মোহাম্মদ, আপনি ওয়ান্স ইউ আর বোর্ন, আপনি জন্ম হইলে এই দেশে গিয়া বার্থ সার্টিফিকেট লেখাইতে হয়। বার্থ সার্টিফিকেটে কোনো মিস্টেক থাকে যদি তাইলে ইটস অনলি উইদিন 42 days or so you can apply to the registrar, then একটু বদলাইতাম। And after that period is over, you cannot change the name stated in your birth certificate. However, if you want birth certificate to change করা যায় না, if you want to change the name in your passport, then through a deed poll মানে একটা নেম চেঞ্জ ডিড কয়েকটারে কোনো লয়ারের কাছে গিয়া you have to sign a document. It's called a deed poll or deed for the change of name. And then it will be just like a passport and you can change your name in your passport. Thank you very much. আমরা যাচ্ছি ছোট্ট আরেকটি বিরতি থেকে এসে আপনাদের কল নিব, উত্তরের দিকে যাব। এবং শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন স্টুডিও নম্বর, এটা ফ্রি নম্বর, আপনারা নম্বরে ফোন করেন এবং আপনাদের প্রশ্ন রাখেন। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতি থেকে এসে আমরা আবারও। আসসালামু আলাইকুম, আমরা বিরতি থেকে আসলাম আবারও লাইভে। আমরা যাচ্ছি কলের দিকে, আমরা দেখি অনেক প্রচুর কলার লাইনে আছেন। এখন যাচ্ছি আমরা কলের দিকে। আসসালামু আলাইকুম কলার। ওয়ালাইকুম আসসালাম, আমি ডক্টর আলতাফ হোসেন, জি, ফোকস্টন থেকে বলতেছি। জি, আমি অবশ্য ব্রিটিশ সিটিজেন, দেশে আসছি 60 বছর আগে। জি, আমার একটা প্রবলেম আছে আর কি। আমি
ময়মনসিং, বাংলাদেশের ময়মনসিং থেকে আসছি। এখন আমার ওখানে একটা বাড়ি আছে, বাড়িটার অর্ধেকটা আমি আমার বোনের দিছিলাম আর কি, যে তাদের জায়গা ছিল না। এখন তো অর্ধেকটা আমার জন্য রাখছিলাম। এখন তো তারা তো পুরাটাই দখল করছে, এখন আমার অর্ধেকটার কোনো দিতেছে না। ডাক্তার সাহেব আপনার বোনকে কি রেজিস্ট্রি করে অর্ধেক বাড়ি বিক্রি করে দিয়ে দিয়েছিলেন সাফকবালা করে? করে হ্যাঁ ওই দিছি, কোনো পয়সা দিয়ে নেই নাই, এমনি দিছি আর কি, গিফট। আমি যে প্রশ্ন করছি এটা প্লিজ, আপনি শিক্ষিত মানুষ, হ্যাঁ আমি বলতেছি পয়সা হোক অথবা না হোক, আপনি কি সাফকবালা করে আপনার বোনকে অর্ধেক বাড়ি দিয়ে দিছেন? হ্যাঁ। আচ্ছা, তো এখন তারা দখল করে নিছে সারা বাড়ি? সারা বাড়ি দখল করে নিছে। এখন আপনি চাচ্ছেন যে এই আপনার অংশটা কিভাবে উদ্ধার করা যায়? হ্যাঁ প্লিজ। আচ্ছা, আপনি বিটি সিটিজেন না? বিটি সিটিজেন, হ্যাঁ। আপনি কি মেডিকেল ডাক্তার নাকি? হ্যাঁ মেডিকেল ডাক্তার, আমি জিপি, মানে রিটায়ার্ড জিপি। কোন জায়গা থেকে বলছেন বললেন? ফোকস্টোন। আমি ফোকস্টোন, কেন্ট। ফোকস্টোন যদি থাকেন, আপনি কি ডক্টর আমজাদ হোসেন সাহেবকে চিনতেন? চিনতাম। ওই যে লুইসাম থাকতেন? হ্যাঁ হ্যাঁ। আপনার কি ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে, এক মেয়ে, 2 ছেলে। আমি আবার ব্রিটিশ, বিয়ে করছি আবার এই দেশে। এই দেশে ওই সাদা মহিলাকে? হ্যাঁ সাদা মহিলাকে। হ্যাঁ, আমি বলতেছি আমার আমজাদ ভাই ছিলেন আমাদের খুব গুরুজন, ভালো মানুষ। দোয়া করি আল্লাহ ওনার জান্নাত নসিব করুক। উনি ওই বাংলাদেশ ডাক্তারদের চেয়ারম্যান ছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ। এখন আপনার প্রশ্নটা হলো আপনার অর্ধেক কিভাবে দখল করবেন? হ্যাঁ, তাইলে আমি একটা প্রশ্ন, একটু আমার বড় বোন আর তার ছেলেটাই মানে বেশি খারাপ আর কি। আরে আমি 6 বছর থেকে আমার বোনরে ডিভোর্স করে দিয়েছিল। 6 বছর, এই ছেলে যে সময় আমার ভাগ্না 6 বছর বয়স, তখন তো তাদের কিছুই ছিল না। তখন আমার বাবা আমার জিজ্ঞেস করছে যে এটা কি করি আমি। তো আমি বললাম যে আমার বোন যখন নিয়ে আসেন আমাদের বাড়িতে আইনে উঠাইছি। হ্যাঁ, আর এই সারা জীবনে আমি তার দেখাশোনা করছি। পরে আমার মা মারা যাওয়ার আগে বলছিল যে তুমি তো ওই দেশেই থাকবা, তো অর্ধেকটা বাড়ি অন্তত এই ওনাদের দিয়ে দিও। ওদের তো এই বাড়ির কতটুকু, বাড়ির জমি কতটুকু? এই 10 শতাংশ, 10 ডিসিমেল। তো আপনি কি বাংলাদেশে যেতে পারবেন না যেতে পারবেন না? যেতে যাইতে চাই না, মানে হচ্ছে কি অসুবিধা হয়েছে কি বুঝেন তো, মানে এখন মানে আমার ছেলে মেয়েরা ডর করে বই করে যে টাকা পয়সার জন্য কি করে না করে কে জানে। আমার ছোট বোন এখন হয়েছে, এটা হয়েছে বড় বোন। আবার আমি ছোট বোনরে আমি তাদের বাড়ি করে দিছি করছি, মানে I was look after the whole family. Okay, don't worry. How about your children? Would they go to Bangladesh or they wouldn't? Nah, they used to go when they were when it was nice, you know. But now this is all building. They don't like going there. Okay, don't worry. I'll answer your question, Dr. Shah. Keep listening, sir. জি, ধন্যবাদ। আপনি শুনতে থাকবেন। আমরা যাচ্ছি পরবর্তী কলের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি জি, আপনি লাইন কেটে দেন। আমরা যাচ্ছি পরবর্তী কলে। হ্যালো, আসসালামু আলাইকুম কলার। জি, আপনার নাম এবং কোথা থেকে বলছেন ভাই? ভালো আছেন আপনি? জি জি, আলহামদুলিল্লাহ। আপনার নামটা বলেন প্রথমে এবং কোন জায়গা থেকে বলছেন? জি, আমি নিপুর থেকে বলছি। আমি আলী। আপনি নাম কি বললেন? আলী? আলী, জি। নিউপুর থেকে না? নিউপুর থেকে। জি বলেন। আসসালামু আলাইকুম বারিস্টার সাহেব। জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি, আপনি ভালো আছেন? জি, খোকা সাইন কিতা খেদমত? আচ্ছা, আপনি রাখতে পারেন। আমি সমাজ প্রশ্ন দুবার করছি আপনারে। জি জি, আপনি বলেন, আপনি বলতে থাকেন, প্রশ্নটা বলতে থাকেন। আমাদের সময় স্বল্পতা আছে, অনেক প্রচুর কল লাইনে। জি জি, আমি অনেক সময় ছিলাম লাইনে। জি বলেন, প্রশ্ন বলেন। আমি ফি পাইতেছি আপনার 2016 থেকে, আর আমার ওয়াইফ পাইছেন 2019। আমি ফি পাওয়া অবস্থায়। আপনি কোনটা পাইছেন? পাইছেন
পিপ যেটা জি খাই হাই পেয়েছে, বলেন। 2022 এক্সপ্রেশন হচ্ছে তখন আমি ফ্রি পাইছি, আপনি ফ্রি ওইবার পাইছি। তো এখন কি ইনডিফিনিট লিপে আমি ফ্রি ওইবার পাইব না পাইব না ওটা। আর আরেকটা প্রশ্ন হলো যে কতদিন আগে অ্যাপ্লাই করতাম? আচ্ছা, আপনার ওয়াইফর যার হবে লিভ যার হবে বর্তমানটা 31 ডিসেম্বর। 35 ডিসেম্বর যার না, এটা তো বিআরপির কার্ডর যার এমনি তার কিন্তু 5 বছর হইব হবে 5 বছর থেকে আপনার অক্টোবর। অক্টোবরও। জি তা আপনার তো এই প্রশ্নের উত্তর আপনি নিজেও কইছেন বলে বাদশাহ সাহেব রাগ করেন না জানো, আমরা তো কোনো অবস্থাতে আমরা ভিউয়ার যারা আসেন তারা কেউর লোকে রাগ করি না, আপনার আর ভালোবাসায় তো আমরা এখানে বই। তা আপনার একটা তো উত্তর দিলেইছি, এখন আর কিতাস জানতে চাইন আপনি? না, আরো জনে কইছেন আমি ফাইতাম না, আর আপনার পরে আমার মনে কি সাহস যে আমি ফাইব। তো এর লাগি প্রত্যেক সপ্তাহ আপনি আরো জনে কইছেন এমকি সলিসিটার বা ব্যারিস্টার এরকম কিছু নেই। তারা কইলা যে ইনডিফিনিট দিব লাগি ওইবার দেয় না। আচ্ছা, আপনি শুনতে থাকেন, জি, শুনতে আপনি শুনতে থাকেন আলী সাহেব। আমরা যাচ্ছি পরবর্তী কলের দিকে। হ্যালো, আসসালাম আলাইকুম। সালাম। জি, কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, কলার আপনি টেলিভিশন ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলেন। হ্যালো, জি, আলাইকুম সালাম। আপনার নাম এবং কোথা থেকে বলছেন? আমি ব্রিস্টল থেকে হইলাম। আপনি ব্রিস্টল থেকে? জি। আপনার নাম কি? জান্নাত। জান্নাত, বলেন। জি, আমার প্রশ্ন হলো আমরা এফএলআর এসপি আমরা পুরি রাইট 7 ইয়ার্স রুটে আমরা অ্যাপ্লিকেশন করছিলাম। নিয়ারলি 13 মান্থ হয়ে গেছে, 13 মাস হয়ে গেছে। আচ্ছা, বোন আপনি আপনার ইয়ে পাশে আনি আপনি জুড়ে বলেন, জুড়ে কথা হোক, আপনার শোনা যান না, আর একটু জুড়ে বলেন। যে আমি কইলাম কি আমরা এফএলআর এসপি আমরা পুরি 7 ইয়ার্স রাইটে আমরা অ্যাপ্লিকেশন করছি। নিয়ারলি 13 মাস হয়ে গেছে আমরা অ্যাপ্লিকেশন করার। 13 মাস কিতার হইছে? 13 মাস ও অ্যাপ্লিকেশন করার আমরা কিতার লাগি অ্যাপ্লিকেশন করছেন? এফএলআর 7 ইয়ার্স রুটে আমরা এফএলআর এসপি। এসপি আপনার না আপনার হাজবেন্ডর? আমার বাচ্চার রাইটে 7 ইয়ার্স রুটে। বাচ্চার 7 বছর রাইটে করছেন নি? জি। আস্থা ফ্যামিলির লাগি করছেন নি? বাচ্চা কয়টা আপনার? আমরা বাচ্চা হলো 3টা। তো আপনারা 3 বাচ্চার হাজবেন্ড এন্ড ওয়াইফ 5 জনের লাগি করছেন নি? যে 5 জনের লাগি ফ্রি ওভার দিয়ে আমি করছি। ফ্রি ওভার দিয়া করছেন? জি। আপনি কোনো লয়ার কাছে গেছলানি বলে তো একটা করবা লাগি? জি, আমরা ইংলিশ লয়ার আছেন সেখানে। লয়ার খালি পয়সা নিলে গিও আমার বাবা কইতা 1 মন ইলিম লগে 10 মন আখল লাগে, আর আমি কই 1 কেজি আইনর লগে লর লগে 10 কেজি এক্সপিরিয়েন্সর দরকার হয়। এখন আপনি 13 মাস ধরে অপেক্ষা কররা ফাইরা না, শুনতে থাকা শুনতে থাকেন বাইশা সাহেব। যে আমার কোশ্চেন রইছে কিনা আর হইছে। হ্যাঁ, জি? প্রশ্ন কিটা কি রইছে যে আমার বাদে আমরা তো মানে লাস্ট মান্থ আর কি আমরা হোম অফিস থেকে আর কি আমরা পাইছেন তো অরিজিনাল যে বার্থ সার্টিফিকেট রক্ষা আর কি নিচ্ছে তারা, মানে কেন দ্বারা বোঝা যায়নি মানে কবে আমরা ডিসিশন পাইবো আর কি। আপনি ফোনটা আপনার মুখের কাছে টানি মাথেন না, কেন জান না? যে আমি কইলাম লাস্ট মান্থ আর কি আমরা তারা চাইছে আপনার বাচ্চা তো অরিজিনাল বার্থ সার্টিফিকেট চাইছে বড়টা, এটা দিছই না আপনি, এই তো যে 3 জনের যে 3 জনের দিছইন। তে আপনার আজকের প্রশ্নটা কিটা এক কথায় কোকা যে ওয়াকটা কোয়েশ্চন জানেন কতদিন লাগতে পারে আর কত দিন লাগতে পারে? আপনি আমি আশা করতাম আপনি জিকাইবা ওই বন্যা হইতো না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, বোন শুনতে থাকেন বাইশা সাহেব। আমরা চলে যাই সরাসরি উত্তরের দিকে। ডক্টর আলতাফ হোসেন ফোক্সটন থেকে ওনার। হ্যাঁ, আমাদের মুরব্বী বন্ধুবর বড় ভাই বলতে পারেন ডক্টর আলতাফ হোসেন সাহেব ফোন করেছেন ফোক্সটন থেকে, তাই না? হ্যাঁ, কেন্ট ফোক্সটন, কেন্টে। ইনি বলতেছেন এখানে ডাক্তারি করে জিপি ছিলেন, বিয়ে করেছিলেন এদেশের সাদা মহিলা, 3টা বাচ্চা। এদেশের ডাক্তারি করে করে আমাদের বড় ভাই ডক্টর মরহুম আমজাদ হোসেন সাহেবকেও চিনেন। মাশাআল্লাহ, সব ডাক্তারের এত ভালো মানুষ ছিলেন ডক্টর আমজাদ হোসেন সাহেব, কি বলবো, মাশাআল্লাহ। আল্লাহ ওনার জান্নাত নসিব করুক। উনি যখন ইয়াং ছিলেন, আমি যখন বাচ্চা ছিলাম, তখন আমাকে উনি দাওয়াত খাওয়াইতেন ওনার লুইসামের বাসায়, উনিও জিপি ছিলেন। তো আপনি আপনার
এই বিদেশের টাকাটা দিয়ে বোনদেরকে চেয়েছেন, মা বাবাকে চেয়েছেন, একটা বাড়ি করেছেন 10 ডিসিমেল ময়মনসিংহ শহরে। ময়মনসিংহ শহরে করে আপনার মার কথাতে আপনার এই 10 ডিসিমেল বাড়ির অর্ধেক দিয়েছেন আপনার বোনকে, বড় বোনকে। এখন বড় ভাইগনা এই অর্ধেক দখল করতে আসে, আপনার অর্ধেকও নিয়ে গেছে। আপনার প্রশ্নটা হলো ভাই সাহেব, এটা কি করা যায়? আপনাকে আমি জিজ্ঞেস করেছি ডাক্তার সাহেব যে আপনি বাংলাদেশে যাবেন কি না। যদি আপনি বাংলাদেশে যেতে পারতেন তাহলে আমি একটা ঔষধ দিয়ে দিতাম, এটা 1-2 ব্যাপার ছিল, আপনার অর্ধেক আপনি পেয়ে যেতেন। আপনি যখন যেতে পারবেন না তখন আপনি বাংলাদেশ হাই কমিশনে একটা সেল আছে দেশের বিদেশিদের জন্য, তাদের সঙ্গে যোগাযোগ করেন। তারা চাইলে আপনাকে হেল্প করবে এবং ওখানকার ওসিকে এসপিকে দিয়ে এটা উদ্ধার করে দিবে। আপনাকে ইয়ে করতেছি, মানে আমরা বিরতি থেকে এসে ওনার উত্তরের দিকে যাব। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এর উত্তর দিয়ে দিলাম তো এটা। আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, আমরা আবারও লাইভে চলে আসলাম। আমরা যাচ্ছি আপনাদের উত্তরের দিকে। ব্যারিস্টার সাহেব, আমরা চলে যাই উত্তরের দিকে। হ্যাঁ, আমি বলতেছিলাম ডক্টর আলতাফ হোসেন ফোক্সটন থেকে যে ফোন করেছিলেন, আপনাকে বলছিলাম ডাক্তার সাহেব, বাংলাদেশ সরকার বিদেশিদের জন্য একটা আলাদা সেল করেছে, এক মন্ত্রীকে হেড করে। এই আপনার যে টিপিক্যাল প্রবলেম, জায়গা জমি নিয়ে যাচ্ছে, এটা উদ্ধার করার জন্য আপনি এটা হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে, আবার হাই কমিশনের কথা বলবো, ওদেরকে ফোন করলে তো আপনি ঘন্টার পর ঘন্টা রিং করবে, ধরবে না। তো আপনি কাউকে পাঠাইও আপনি কনসুলার সেকশন থেকে আপনার সমস্যাটা বলতে পারেন। হাই কমিশনার যদি সঠিক অফিসার পায় তাহলে আপনাকে সাহায্য করতে পারবে। আর আপনি যদি বাংলাদেশ যেতে পারেন তাহলে বাংলাদেশ গেলে কোনো অসুবিধা নাই, আপনার অর্ধেক অন্য কারো কাছে বিক্রিও করতে পারবেন, অথবা বোন যদি কিনে তার কাছেও বিক্রি করতে পারেন। কিন্তু আপনি ইউ আর নট দি অনলি ওয়ান ইন দ্য বোট, আপনি একা না। এরকম অনেক অনেক লোক আছে আমরা এদেশে, যে আত্মীয় স্বজনরা সব জায়গা জমি দখল করে নেয়। এর কারণে সরকার একটা সেল বের করেছে, ওইটার সাথে যোগাযোগ করতে হবে। থ্যাংক ইউ ডাক্তার সাহেব। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা যাচ্ছি আলী ফ্রম নিউপুট। হ্যাঁ আলী সাহেব, আমরা একজন নিয়মিত ভিউয়ার। আপনি নিউপোর্ট থেকে ফোন করছেন আলী সাহেব। 2016 আপনার ওয়াইফ আইসেন, আপনি পিআইপি ফাইন হাই রেটে। এখন ফি ওইবার পাইছেন, আপনার কথা হইল যে সে আপনার কনফিউজ করছে যে এখন আপনি ফি ওইবার দিয়া ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইবানি। আপনার যে সমস্যাটা ভাই, আপনি পিআইপি ফাইন, কিন্তু মাত কথায় তো আপনার খুব তরুণ এবং আপনি খুব বুদ্ধিসম্পন্ন মানুষ লাগে। আপনি নিউপোর্ট আসেন, সুজা কার্ডিফ ওখানো আছে সলিসিটার, লয়ার। আর না পাইলে আপনি সিটিজেন অ্যাডভাইস ব্যুরোত যান যদিন, তো এই সিটিজেন অ্যাডভাইস লয়ারেও আপনার একটা করিয়া দিতে পারবা। আপনি দেখুন, আরবিতে একটা কথা আছে, মান জাদ্দা ওয়াজাদা, যে সঠিক করতে চেষ্টা করে সে আসল সাকসেসফুল হয়। আর আল্লাহ কোরআন শরীফের মাঝে কইরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। মানুষরা তোমরা যা চেষ্টা করবে, চেষ্টা করলে একটা ফল পাবে। আপনি যদি আমরা ফোন করেন, থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা আপনি বই তখন আমরা শ দেখার লাগি, কিন্তু এখন একটু আটাআটি করতে হইব, চেষ্টা করতে হইব, মেহনত করতে হইব। আমরা ফোনও অ্যাডভাইস দিলাম 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, খালাস আপনার কাগজপত্র সবটা লইয়া এক লয়ারের কাছে যাকা। আপনি তো নিউপোর্ট তখন আমার কাছে শিয়ানেস, এডিনবরা, কার্ডিফ, বেলফাস্ট, এমনকি মাদ্রিদের যে ক্যাপিটাল, ওখান মাদ্রিদ স্পেনের ক্যাপিটাল, ওখান থেকে মানুষ প্লেনে আইয়া, সকালে আইয়া বিকালে আপনার অ্যাডভাইস লইয়া যান গিয়া। আপনি ইউ নিড এ লয়ার। থ্যাংক ইউ। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। চলে যাই বোন জান্নাত, উনি ব্রিস্টল থেকে ফোন করছেন। জান্না বোনে ফোন করছেন ব্রিস্টল থেকে, মাশাআল্লাহ। ব্রিস্টল থেকে ফোন করলে তাইন কইরা তার হাজব্যান্ড আর তার 3 বাচ্চা, বড় বাচ্চার বয়স শুধুমাত্র হয়েছে 7 হয়েছে। অন দ্যাট বেসিস অ্যাপ্লাই করছেন
সকলের লাগি আপনি যদি আমার ক্লায়েন্ট হইতা আমি সবর লাগি হয়তো আপনারে বাদ দিলাম মনে না আপনার হাজব্যান্ডে বাদ দিলাম মনে ফয়লা অ্যাপ্লিকেশনও কারণ কিতা আমি এরকম কেস পাইছি যে তারা কয় সকল যখন সেউরের কোনটা নাই মা বাবারও কিছু নাই কি সুন্দর ফ্যামিলি জামাইও আছে বউও আছে বাচ্চাইনও আছে তেনার যখন কিচ্ছু নাই তে কিতার লাগি আমরা দেশও এই সিস্টেমের উপরে বার্ডেন হইতো তারা জয়েন্ট ফ্যামিলি থাকক লেট দেম গো টু বাংলাদেশ আমি মিশা মাতিয়ান না বইন ডর দেখাইবার লাগে হইয়ান না আমি ইলাখান কেস পাইছি কিন্তু আবার আমার অফিসও চাকরি করতো এক মহিলা তারার এটা করে দিছি আমি পয়লা 2 বাচ্চা আছিল তখন 3 বাচ্চা মা আর বাচ্চাইন তোর পয়লা করিয়া একবার ওই গেলে গিয়া বাফরিকটা আর না করা যায় না কিন্তু আপনি লয়ার গেছেন ইয়ালে বেটা কইছে হ্যাঁ চিন্তার কোনো কারণ নাই জান্না বেগম আপনি আমাকে কিছু 1000টা পাউন্ড দেন বা 500টা পাউন্ড দেন আপনি এটা করে দিব হয়ে যাবে কিন্তু ওই না যদিন বেটা এইখান চিন্তা করছে না যে আপনি এর লাগি আমি কইছি আপনারে বলে আমার ওয়ালিদ সাহেবে কইতা 1 মন ইলিমর লগে 10 মন আখল লাগে খালি ইলিম হইলে হয় না আর আইন ওলা খান 1 কেজি আইন শিকার বাদে আরও 10 কেজি এক্সপিরিয়েন্সের দরকার হয় আপনি জানতে যে করছেন ঠিক আছে মাশাল্লাহ আমি কইয়ান না ওই তো নাই ইলা অনেক সময় ওয় কিন্তু একটু রিস্ক আছে এখন তারা 3টা বার্থ সার্টিফিকেট নিছে দ্যাট মিনস দে আর ওয়ার্কিং আপনি ডোন্ট প্যানিক 13 মাস হয়ে গেছে করি আপনি এখন বেশি করতা ডোন্ট ডু দ্যাট আল্লাহর উপরে তসবি পড়কা আর ও বেটার কাছে কান্নাকাটি করকা কোন দিন আপনি লাস্ট টাইম 2 রাকাত নামাজ পড়ছেন আল্লাহর কাছে সলাতুল হাজত বলে আয় আল্লাহ 5 জন মানুষের রিজেক্ট তুমি উদ্দেশ্য দিবাই পড়ছেন আল্লাহর কাছে কান্নাকাটি কইলে কোরআন শরীফর 12 নম্বর ফারার প্রথম আয়াত আল্লাহ কইরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম وما من دابة في الأرض إلا على الله رزقها আল্লাহ কইরা যে মানুষ জিন্নাত পশু পাখি কীট পতঙ্গ যত জীব জন্তু আছে সবর রিজেকর দায়িত্ব আমি আল্লাহর উপরে কোরআন শরীফর পড়া জানেন যদি 12 নম্বর ফারার ফয়লা আরম্ভ হইতে আল্লাহ ওখান কইরা যদি তাই হয় তাইলে এই রিজেক আল্লাহর কাছে কাও আল্লাহ দুনিয়া তো বাংলাদেশও তোমার এই দেশও তোমার আমরা চাই আর আমরা রিজেক কান তুমি ওই দেশও দিতে হয় একদিন খান্নাখাটি করে হোক আল্লাহর কাছে 2 রাকাত সলাতুল হাজত পড়িয়া ইনশাআল্লাহ আল্লাহ উইল আনসার ইউর প্রেয়ার থ্যাংক ইউ হ্যাঁ ধন্যবাদ ব্যারিস্টার সাহেব আমরা চলে যাই আবার কলের দিকে হ্যালো আসসালামু আলাইকুম কলার কে রয়েছেন লাইনে জি আসসালামু আলাইকুম কলার হ্যাঁ আমি ডক্টর আলতাফ হোসেন গট কাট অফ জি জি বলেন আপনার তো প্রশ্ন বলতেছিলাম আমার বোনের তাদের থাকতে দিয়েছি এখন তো মানে পুরোটাই দখল করে নিয়ে এটা তো উত্তরও দিয়ে দিছি আপনি রিপিটটা দেখেন আপনার উত্তর হয়ে গেছে আপনারা আবার এই অনুষ্ঠান ডক্টর আলতাফ হোসেন সাহেব যদি শুনে না থাকেন আগামী করলো 9:30টার দিকে আবার পুরো প্রচার হবে আপনি শুনতে পাবেন ব্যারিস্টার সাহেব আবার ডাক্তার সাহেব আপনি রাত 10টা বা 10:30টার সময় ইউটিউবে গেলেই পেয়ে যাবেন দেখবেন আমি যথাসাধ্য আপনার উত্তরটা দিয়েছি আপনারা যারা ইউটিউবে দেখবেন আমি বাসায় যাওয়ার আগে হয়ে যায় 1000-এর মতো ভিউ প্লিজ মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন এটা দেখাইয়া ধন্যবাদ দেন তাইলে আমরা একটু সাহস পাই এত কষ্ট করে আজকে ট্রাফিক জ্যামে 45 মিনিট ছিলাম আপনারা যারা ইউটিউবে দেখবেন মেহরবানি করে একটা লাইক দিয়েন থ্যাংক ইউ হ্যাঁ তো যাই হোক পরে 8 নম্বর কলার আমরা যাচ্ছি আর জি জি আমরা দেখি পরবর্তী কলের খুব সংক্ষিপ্ত মানে কল নিয়ে আমরা উত্তরে যাব বলেন হ্যালো আসসালামু আলাইকুম কলার আসসালামু আলাইকুম জি আপনার নাম এবং কোথা থেকে আমার নাম হইল মোহাম্মদ আলী আমার সালাম কোন জায়গা থেকে বলছেন আলী সাহেব আচ্ছা বলেন আপনার প্রশ্নের সময় আমার একজন আত্মীয় স্টুডেন্ট হিসাবে আমার লাগবে আজ থেকে 10 বছর আগে করছিলাম ব্যান্ড করে লাইছিল না আমার মাঝে বেশ কম পাইয়া
জি এখন 10 বছর পুরো আরো 2 মাস গেছে কি এখন কি তার বিজিতে আওয়ার কোনো ব্যবস্থা আইতা পারবেন কারণ আইন ব্যাংক সোর্সে না রয়েছে অর্থাৎ জি ধন্যবাদ। আপনার প্রশ্ন আমরা বুঝে নিয়েছি ব্যারিস্টার সাহেব, আমরা চলে যাই ওনার উত্তর। আচ্ছা, আমরা খুব সংক্ষেপে ওনার উত্তরের দিকে। জি মোহাম্মদ সাহেব, আপনি কইরা আপনার আত্মীয় 10 বছর আগে 2 নম্বরই ডকুমেন্ট করছিল। আমি আজকে আমার এক ক্লায়েন্টে ওলা কইছি বলেতে 2 নম্বরই ডকুমেন্ট করেন যদি 10 বছর লাগে ব্যান হয়ে যাবা ওলা খান আপনার আত্মীয় 10 বছর আগে 2 নম্বর ডকুমেন্ট করে দিছিলা, 10 বছর লাগে ব্যান হয়েছিলা, একটা ও যার গিয়া এখন এই ভিজিটে আইতা পারবানি। তাই ভিজিটে আইতা পারবা যদি ভিজিট রুলর অন্যান্য যত রিকোয়ারমেন্ট আছে সকলতা করেন যদি ই ব্যান হয় একটা কোনো অসুবিধা হবে না। আলী সাহেব ধন্যবাদ ব্যারিস্টার সাহেব। আমরা চেষ্টা করেছি শ্রোতাদের সকল প্রশ্নের উত্তর যথাযথভাবে দেওয়ার। আজকের ওপেনিং রিমার্কস ছিল অত্যন্ত চমৎকার। এটা একটা সমসাময়িক বিষয়ের উপর খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা শুনেন নাই বা আগামী পুনঃপ্রচার হবে 9:30 ঘটিকায় আবার দেখতে পাবেন, ইউটিউবে দেখবেন। আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন, ভালো